মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে রাজনীতির হাটে নেতা কেনা বেচার ব্যাপারে এরশাদ ছিলেন একজন পাকা ফড়িয়া। শেখ হাসিনা ও খালেদা জিয়াও আসেন এবং দুইজন দুই জায়গায় পথের উপরে বসে পড়েন। জেনারেল এরশাদ রাজনীতির ব্যাপারে জিয়াকে গুরু মানতেন। এরশাদের সাঙ্গপাঙ্গ বাংলায় একটা প্রবাদ চালু আছে, ভাত ছিটালে কাকের অভাব হয় না। এরশাদ এটা খুব ভালো করেই জানতেন। এই সময়ে অনেকেই এরশাদের সঙ্গে ভিড়ে যেতে থাকেন। তাদের অবশ্য নানান যুক্তি, নানান বাহানা ছিল। কেউ বলতেন এটা বিরাজমান দ্বন্দ্বের ঠিক অনুধাবন ও ব্যবহার, কেউ বা বলতেন এরশাদের মধ্যে তারা একজন যুগান্তকারী দার্শনিকের সন্ধান পেয়েছেন। অবশ্য কেউ কেউ প্রকাশ্যেই বলতেন অনেকদিন তো আন্দোলন করলাম, কষ্ট করলাম, জেল জুলুম সহ্য করলাম, কিন্তু ভাগ্যের তো পরিবর্তন হলো না। এবার শেষ চেষ্টা করে দেখি কিছু একটা পাই কিনা। এরশাদের পর থেকে সামরিক বাহিনীর কর্মকর্তারা বিভিন্ন রাজনীতিবিদদের যোগাযোগ করতেন। এই প্রসঙ্গে হায়দার আকবর খান রনও তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। 1983 সালের মাঝামাঝি কোনো এক সময় হঠাৎ এক যুবক প্রবেশ করল ঘরে। মেজর মুনির, তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জামাতা। সাদা পোশাকেই এসেছিলেন। বললেন, রণ ভাই, আপনারা কি এখনো 1948 সালেই পড়ে থাকবেন? দুনিয়া কত বদলে গেছে, এখন বিরাট সুযোগ এসেছে। এরশাদকে ব্যবহার করে আপনারা আপনাদের কর্মসূচি বাস্তবায়িত করতে পারেন। লোকটি গণমুখী, কতকাল ক্ষমতার বাইরে থাকবেন, বিপ্লব তো আজকাল হবে না, এমন সুযোগ হাতছাড়া করবেন না। এরশাদ রাজনীতিবিদদের মধ্য থেকে দালাল খুঁজে বেড়াচ্ছেন। উক্ত মেজর সেই কাজে নিয়োজিত ছিলেন। রাজনীতির হাটে নেতা কেনা বেচার ব্যাপারে এরশাদ ছিলেন একজন পাকা ফড়িয়া। বিভিন্ন দলের অনেক সাইকে তিনি ডিগবাজি খাওয়ালেন। জাসদের সিরাজুল ইসলাম খান ও আসাম আব্দুর রব প্রথম দিকে এরশাদ বিরোধী আন্দোলনে থাকলেও পরে পিঠ টান দেন। এই জন্য তারা একটা তাত্ত্বিক ভিত্তিও দাঁড় করান। রব অবশ্য পরে পুরস্কৃত হয়েছিলেন এবং তার কল্যাণে বাংলাদেশের রাজনৈতিক অভিধানে গৃহপালিত বিরোধী দল শব্দটি চালু হয়। জাসদ অবশ্য ভেঙে যায়। মির্জা সুলতান রাজা ও শাহজাহান সিরাজের নেতৃত্বে আলাদা কমিটি হয়। দলের অফিস তাদের দখলে থাকে। মিজানুর রহমান চৌধুরী তার নেতৃত্বাধীন আওয়ামী লীগের গ্রুপটি বিলুপ্ত করে এরশাদের দলে ভিড়ে যান। এরশাদ সরকার দুর্নীতির অভিযোগে মওদুদ আহমেদকে 10 বছরের কারাদণ্ড দিয়েছিল। মওদুদ হঠাৎ ছাড়া পেয়ে এরশাদের গুণকীর্তন শুরু করলেন। 15 দল ও 7 দলের একটা লেয়াজো কমিটি ছিল। এই কমিটিতে 15 দলের পক্ষে কোরবান আলী এবং 7 দলের পক্ষে ক্যাপ্টেন আব্দুল হাকিম চৌধুরী দায়িত্ব পালন করতেন। একদিন তারা দুইজনই হাওয়া হয়ে গেলেন। সন্ধ্যায় বেতারের খবরে জানা গেল তারা এরশাদের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। ঠিক তার কয়েকদিন পর কাজী জাফর আহমেদও মন্ত্রী হয়ে গেলেন। এই প্রসঙ্গে হায়দার আকবর খান রনও একটি মজার কথা বলেছিলেন। একদিন এক বিয়ে অনুষ্ঠানে মওদুদ আহমেদের সঙ্গে দেখা। পর্যায়ক্রমে তিনি বললেন, তোমরা কাজী জাফরের সঙ্গে এতকাল ছিলে কি করে? এত সহজেই মন্ত্রিত্বে টোপ গিললে? আশ্চর্য, তার মাত্র 2 দিন পরেই দেখি মওদুদ সাহেবও মন্ত্রী হয়েছেন। জাতীয় পার্টির উত্থান 1983 সালের 6 সেপ্টেম্বর থেকে 15 ও 7 দলের যুগপাত আন্দোলন শুরু হয়। 30 সেপ্টেম্বরে তারা আলাদাভাবে ঢাকার 2টি জনসভা করে। 2 জোট 1 নভেম্বর হরতাল ডাকে। পিকেটিং ছাড়াই হরতাল সফল হয়। 28 নভেম্বর উভয় জোটের সচিবালয় ঘেরাও করার কর্মসূচি ছিল। এই দিন জিপিও, পল্টন এলাকায় অনেক লোকের সমাবেশ হয়েছিল। এক পর্যায়ে শেখ হাসিনা ও খালেদা জিয়াও আসেন এবং দুইজন দুই জায়গায় পথের উপরে বসে পড়েন। রাজপথে খালেদা জিয়ার রাজনৈতিক কর্মসূচিতে এটা প্রথম অংশগ্রহণ। সচিবালয় ঘেরাও কর্মসূচিতে হাজার হাজার মানুষ যোগ দিয়েছিল। বেশিরভাগই ছিল ঢাকার সাধারণ নাগরিক। এমন সময় একদল তরুণ সচিবালয়ে দেয়াল ভাঙতে শুরু করল। আন্দোলনকারীদের পরিকল্পনায় সচিবালয়ের দেয়াল ভাঙার কথা ছিল না। গুঞ্জন ওঠে এটা সামরিক গোয়েন্দা সংস্থার কাজ। উস্কানি দিয়ে বিপদ ডেকে আনার পায় তারা। অনেক মানুষ ভাঙা দেয়ালের মধ্য দিয়ে সচিবালয়ে ঢুকে পড়ে। পুলিশ তৎপর ছিল। প্রচুর গোলাগুলি হয়। কতজন লোক হতাহত হয়েছিল তার হিসেব কেউ রাখেনি। ওই রাতেই রাজনৈতিক কার্যকলাপের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়। 2 জোটের প্রধান নেতা খালেদা জিয়া ও শেখ হাসিনাকে গৃহবন্দী করা হয়। প্রচলিত ফর্মুলা অনুযায়ী 11 ডিসেম্বর 1983 রাষ্ট্রপতি বিচারপতি আহসান উদ্দিন চৌধুরী স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন এবং প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল এরশাদ রাষ্ট্রপতির ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন। 27 ডিসেম্বর সারা দেশে ইউনিয়ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রশাসনিক থানাগুলোর মান পর্যায়ক্রমে উন্নত করার ঘোষণা দিয়ে এগুলোকে উপজেলা নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিভিন্ন মন্ত্রণালয়ে এবং বিভিন্ন বিভাগ অধিদপ্তরে কর্মকর্তাদের উপজেলা পর্যায়ে নিয়োগ দেওয়া শুরু হয়। এর আগে থানা পর্যায়ের মাত্র 3 জন সরকারি কর্মকর্তা ছিল: সার্কেল অফিসার উন্নয়ন, সার্কেল অফিসার রাজস্ব এবং পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি। এবার সেখানে 15-20 জন জনকর্মকর্তা পাঠানো হলো। প্রধান সমন্বয়কারী কর্মকর্তাকে থানা নির্বাহী অফিসার টিওনো নাম দেওয়া হলো। পরে থানার নাম পাল্টে উপজেলা রাখা হলো। তার পদবি হল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, অতিরিক্ত ডেপুটি কমিশনার এডিসি। পদমর্যাদার কর্মকর্তাকে টিওনো অর ইউনো হিসাবে নিয়োগ দেওয়া হয়। ফলে উপজেলার প্রশাসনিক গুরুত্ব অনেক বেড়ে যায়। 20 ডিসেম্বর হরতাল পালন করার কর্মসূচি আগে থেকেই ঠিক করাই ছিল। এর মধ্যে নৈপথ্যে অনেক কিছুই ঘটে গেল। 15 দল 20 ডিসেম্বরের হরতাল স্থগিত ঘোষণা করল। বলা হলো 4 জানুয়ারি 1984 হরতাল হবে, কিন্তু 4 জানুয়ারি কোনো হরতাল হয়নি। এরশাদ বিরোধী আন্দোলন যেন হঠাৎ করে মুখ থুবড়ে পড়ে গেল। ওয়ার্কার্স পার্টির ভিতরে রণমেনন হঠকারিতার অভিযোগে অভিযুক্ত হলেন। রণকে সরিয়ে নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। ফলে দল ভেঙে যায়। নিজেদের সমর্থকদের নিয়ে রণ মেনন পার্টির পুনর্গঠন করেন। মেনন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অমল সেন নজরুল ইসলামের নেতৃত্বাধীন অংশটি এরশাদের অধীনে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেন। 1985 সালের শেষে আবুল বাশারের নেতৃত্বে মজদুর পার্টির একটি অংশ রণমেননের সঙ্গে একত্রিত হয়ে ওয়ার্কার্স পার্টির তৈরি করে। উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার কাঠামো নির্ধারিত করা হয়। এই কাঠামো অনুযায়ী উপজেলার জন্য একজন নির্বাচিত চেয়ারম্যানের ব্যবস্থা রাখা হয়। তিনি ওই উপজেলার সব প্রাপ্তবয়স্ক নাগরিকের সরাসরি ভোটে নির্বাচিত হন। এছাড়া ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যানরা পদাধিকার বলে উপজেলা নির্বাচনের সদস্য হবেন। ইউনো হবেন উপজেলা পরিষদের নির্বাহী সচিব। এছাড়া অন্য বিভাগীয় কর্মকর্তারা পরিষদের সভায় উপস্থিত থাকবেন। তবে ইউনিয়ন এবং অন্যান্য কর্মকর্তার কোনো ভোটাধিকার থাকবে না। সামরিক শাসনের আওতায় হলেও উপজেলা পরিষদ আইন ছিল একটি যুগান্তকারী সিদ্ধান্ত। 1984 সালের 29 ফেব্রুয়ারি এরশাদ ঘোষণা করলেন যে পরবর্তী 26 মার্চ থেকে অবাধ রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং 27 মে একই দিনে রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 7 ও 15 দলীয় জোট সবার আগে জাতীয় সংসদের নির্বাচন দাবি করে। তারা জোটভুক্ত দলের নেতাকর্মীদের উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত থাকার আহ্বান জানায়। তাদের দাবির মুখে এরশাদ 18 মার্চ 1984 উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা করেন। এই সময় বিএনপিতে একটি পরিবর্তন আসে। 1 এপ্রিল 1984 দলের বর্ধিত সভায় বেগম খালেদা জিয়া ঘোষণা দেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত হন। ঠিক এই সময় জামাতে ইসলামে নতুন এক রাজনৈতিক দাবি নিয়ে মাঠে হাজির হয়। 10 এপ্রিল 1984 জামাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের এবং তাদের নেতা গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানায়। অন্যদিকে 15 দলীয় জোট তাদের দেওয়া আগের 5 দফা দাবির সঙ্গে আরও 5টি নতুন দাবি যোগ করে। নতুন দাবিগুলোর মধ্যে ছিল সামরিক আদালতে সাজাপ্রাপ্ত নেতাদের কারাদণ্ড মওকুফ, সামরিক আইনের মৃত্যুদণ্ড ও বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত নেতাকর্মীদের মুক্তি এবং সামরিক আইনে দণ্ডপ্রাপ্ত সব ব্যক্তিকে হাইকোর্টে আপিলের সুযোগ দান, ট্রেড ইউনিয়ন তৎপরতার উপর নিয়ন্ত্রণ প্রত্যাহার, আদমজিদ শ্রমিক নেতা হত্যার বিচার এবং বিশ্ববিদ্যালয়গুলোর পূর্ণ স্বায়ত্তশাসন। 2 জোটের মধ্যে নিয়মিত কথাবার্তা চলছিল, তবে তাদের মধ্যকার সম্পর্ক ছিল ঠুনকো। মনে হচ্ছিল এরশাদের সরকার নানান ছলছুতোই এই সম্পর্কের চিড় ধরাত এবং কিছু সুযোগ সুবিধা দিয়ে জোটভুক্ত নেতাদের কিংবা কোনো একটি জোটকে বগলদাবা করে ফেলতে পারবে। ঠিক এমন সময় বিএনপিতে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন ঘটে। দলের বর্ষিয়ান চেয়ারম্যান বিচারপতি সাত্তার পদত্যাগ করেন এবং দলের ভাইস চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে 10 মে 1984 আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান নিযুক্ত করেন। শুরু হলো নতুন নেতৃত্বে বিএনপির পথচলা। জেনারেল এরশাদ রাজনীতির ব্যাপারে জিয়াকে গুরু মানতেন। জিয়া যেভাবে ক্ষমতা থেকে দল বানানো শুরু করেছিলেন, এরশাদও একই পদ্ধতি অনুসরণ করলেন। জিয়াকে এক্ষেত্রে সাহায্য করেছিল তার সহকর্মী মেজর জেনারেল নুরুল ইসলাম শিশু। এরশাদ এ কাজে পেয়ে গেলেন মেজর জেনারেল নজিরুল আজিজ চিশতিকে। এরশাদ 1984 সালের নভেম্বরে জনদল তৈরি করেন। সাবেক রাষ্ট্রপতি আহসানুদ্দিন চৌধুরীকে দলের আহ্বায়ক বানান। রাষ্ট্রপতির চাকরি হারানোর পর আহসানুদ্দিন এটাই সবচেয়ে উল্লেখযোগ্য কর্ম কিংবা অপকর্ম। বিএনপি, মুসলিম লীগ, জাসদ, ন্যাপ ভাসানী এবং আওয়ামী লীগেরও কয়েকজন নেতা অবিলয়ে জনদলে যোগ দেন। জনদলে যোগ দেওয়ার রাজনীতিবিদদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিএনপি শামসুল হক চৌধুরী ও ডক্টর মতিন এবং আওয়ামী লীগের মিজানুর রহমান চৌধুরী ও মোহাম্মদ হানিফ।
কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক অসামরিক কর্মকর্তাও এই দলে যোগ দেন। এরপর এরশাদ কয়েকটি দলকে নিয়ে তৈরি করে জাতীয় ফ্রন্ট। জাতীয় শরিকদের মধ্যে ছিল বিএনপি, শাহ আজিজ গ্রুপ, জনদল, ছাত্রলীগ সিদ্দিক, গণতান্ত্রিক দল এবং ইউনাইটেড পিপলস পার্টি কাজী জাফর। মওদুদ আহমেদ ও আনোয়ার হোসেন মঞ্জুরও জাতীয় ফ্রন্টে যোগ দেন। 1985 সালে 21শে মার্চ এরশাদ একটা গণভোটের আয়োজন করেন। এটা ছিল 1977 সালে অনুষ্ঠিত জিয়াউর রহমানের হ্যানা ভোটের অনুরূপ। নির্বাচন কমিশন থেকে বলা হলো ভোটের উপস্থিতি শতকরা 72.14 ভাগ, হ্যাঁ ভোট পড়েছিল শতকরা 94.14 ভাগ। এই সংখ্যা কেউ বিশ্বাস করেনি। 21-22 মার্চ বিবিসি ও ভয়েস অব আমেরিকা থেকে প্রচারিত সংবাদ বুলেটিনে বলা হয় শতকরা 5 থেকে 15 ভাগ মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে। এরশাদ কয়েক দফা উপজেলা পরিষদ নির্বাচনের চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই বিরোধী দলগুলোর আপত্তির মুখে তা স্থগিত করতে বাধ্য হন। 7 দলের নেতা বেগম খালেদা জিয়া আড়াআড়ি নির্বাচনের অংশ নেওয়ার বিপক্ষে ছিলেন। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।